আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ ভাই দেখা যায়। নীরব ভাই আসছেন? ভাবছি আপনি ব্যস্ত হয়তো হ্যাঁ বা। ভাই। না ভাই, আইসি ভাই। আচ্ছা, নেটওয়ার্কিং কি বাংলাটা দিয়ে শুরু করব না ইংলিশটা দিয়ে? ওই হইলেই হয়েছে আর কি। বাংলা দিয়ে শুরু করি, জাস্ট বুঝাই, ইংলিশ বাংলা তো ম্যাটার করে না। এখান থেকে বুঝাই, একদম বেসিক থেকেই বুঝাই, সময় লাগুক, জাস্ট শেষ করে দেবো। জাস্ট ওভারভিউগুলো দিয়ে নেই, বোঝার চেষ্টা করেন। যেখানে বুঝবেন না আটকাই দেবেন, আটকাই দিয়ে কথা বলার চেষ্টা করবেন। এক্সট্রা কোনো কথা না বলি, আর শুরু করি। সেটা হচ্ছে, আমি একদম বেসিক থেকেই বলতেছি, কারণ যদি বিরক্ত মনে হয় যে না একদম বেসিক থেকে বারবার স্কিপ করতে পারেন, কিন্তু আমি বেসিক থেকেই বলতেছি, কারণ বেসিক থেকে না বুঝলে অনেক জিনিস মিস করবেন। প্রথমে হচ্ছে নেটওয়ার্কিংটা কী, এটা বোঝা লাগবে। নেটওয়ার্কিংয়ে আসতেছি ভাই, আমি এখন করতেছি, আমি এখন রিয়েল লাইফ কাজ বাজ করতেছি, আমি বুঝতেছি যে আসলে নেটওয়ার্কিংটা কেন লাগে বা কতটা গুরুত্বপূর্ণ, বেসিক জিনিসগুলো এখানে ধরতে পারবেন না। নেটওয়ার্কিংটা কী? নেটওয়ার্কিং বলতে বোঝায় একাধিক ডিভাইস, মানে কম্পিউটার, সার্ভার, রাউটার, অথবা কম্পিউটারের সাথে আপনার মোবাইল ফোন, একাধিক ডিভাইস একে অপরের সাথে কানেক্টেড হয়ে কোনো ফাইল শেয়ার করা বা এরকম কোনো প্রসেস তৈরি করলেই ওখানে একটা নেটওয়ার্কিং তৈরি হয়, নেটওয়ার্ক তৈরি হয়। তো নেটওয়ার্কিং আবার দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে ওয়্যার্ড নেটওয়ার্ক, মানে যেটা ইথারনেট কেবলের মাধ্যমে আমরা অনেকে পিসিতে বা ইয়াতে ইন্টারনেট কানেকশন দিই আর কি, কম্পিউটারে। এটা হচ্ছে ওয়্যার্ড নেটওয়ার্ক, তারযুক্ত। আর ওয়্যারলেস একটা আছে, সেটা হচ্ছে মানে ওয়াইফাই, ওয়্যারলেস ওয়াইফাই, যেটা আমরা এই যে ল্যাপটপে বা ফোনে ইউজ করি, জাস্ট তার ছাড়া এমনিতে কানেক্ট হয় যেটা, ওইটা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক। নেটওয়ার্কের প্রকারভেদ এই চার পাঁচটা আমরা, পাঁচটা এখানে না চারটা, এই চারটা আমরা প্রায় শুনে আসি। সেটা হচ্ছে ল্যান, ম্যান, ওয়ান আর প্যান। অ্যাট ফার্স্ট ল্যান নিয়ে যদি কথা বলি, এটার ফুল মিনিং হচ্ছে, মানে পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখানে কথাই মানে বোঝা যাচ্ছে আর কি, এল দিয়ে লোকাল, লোকাল এরিয়া, অবশ্যই ছোট্ট একটা এরিয়ার মধ্যে হবে। ছোট্ট একটা এরিয়া বলতে কি বোঝাচ্ছি, এই ল্যান নেটওয়ার্কটা তৈরি হয় মূলত আপনার হচ্ছে, ধরেন আপনার বাসায় যে ওয়াইফাই রাউটারটা লাগানো আছে, অথবা আপনার স্কুলে, কলেজে, বা কোথাও ল্যাবে, বা ছোট্ট একটা এরিয়ার মধ্যে, যেটা জাস্ট সীমিত একটা রেঞ্জের মধ্যে ইন্টারনেট সেবা দিচ্ছে, সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এখানের মধ্যে ফাইল শেয়ার হইতে পারে, প্রিন্টার শেয়ার করতে পারে বা প্রিন্টিংয়ের জন্য। তারপরে একসাথে অনেকগুলো ডিভাইস, মানে একাধিক ডিভাইস ইন্টারনেটে কানেক্টেড থেকে ইন্টারনেট ইউজ করতেছে, এটা হচ্ছে ল্যান নেটওয়ার্ক। তো ল্যানের আবার দুইটা প্রকার আছে, মানে ওয়াইফাই যে আমরা ইউজ করি দুইটা প্রকার, উপরে তো দেখলামই। ওয়্যার্ড ল্যান একটা, যেটা ইথারনেট কেবলের মাধ্যমে হয়, আর ওয়্যারলেস একটা। মনে রাখবেন, ওই ওয়্যার্ড ল্যান মানে তার দিয়ে ইথারনেট কেবলের মাধ্যমে যারা ইউজ করে তাদের কিন্তু স্পিড বেশি পায় তারা। আর হচ্ছে আমরা ওয়্যারলেস যেটা ইউজ করি সেইটার তুলনায় আর কি স্পিড বেশি পায়, এই। আর ল্যানের সুবিধা, এগুলো না পড়ি, এগুলো দরকার নেই। সুবিধা অসুবিধা মানে বেসিক কনসেপ্টগুলো বুঝলেই হবে। ম্যান, মেট্রোপলিটন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে কি ল্যানের থেকে একটু বড়। ধরেন আপনার এলাকা অথবা গ্রাম অথবা ছোট শহরের ভিতরে ছোট্ট একটা অংশ, 10 থেকে 50 কিলোমিটারের মধ্যে হবে আর কি। এইখানটা একটা কাভার করবে, হতে পারে একটা আইএসপি অথবা একাধিক আইএসপি কোম্পানি আপনার ওয়াইফাই সেবা দিচ্ছে অথবা ইন্টারনেট সেবা দিচ্ছে, ওই এলাকাটার মধ্যে কাভার করতেছে তারা। সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সাধারণত ওদের স্পিড 100 MBps থেকে 10 Gbps পর্যন্তও হইতে পারে কোনো সময়। তো একাধিক বিল্ডিং বা এলাকা যুক্ত করে, মানে একাধিক বিল্ডিং একটা এলাকার মধ্যে থাকতে পারে, অথবা ছোট্ট ছোট্ট একাধিক এলাকাও থাকতে পারে। এখন তো ছোট ছোট মানে কয়েকটা বাড়ি নিয়ে এলাকা তৈরি হয়ে যায় ওই জন্য। তো এখানে ইউজ হয় মূলত ফাইবার, ম্যাক্রোওয়েভ, তারপর হচ্ছে উইম্যাক্স, এগুলো ইউজ করে, যে ফাইবার তার বা এরকম কিছু দেখছেন আপনারা অনেকে, এগুলো ইউজ করে। আইএসপি বা বড় প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত, এই যেটা বললাম আর কি, আইএসপি প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে তারা পরিচালনা করে মূলত, এই যে যারা আমাদের ইন্টারনেট সেবা দেয় তারা। ম্যানের সুবিধা অসুবিধা এগুলো স্কিপ। ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ান হলো পৃথিবীর মানে সব থেকে বড় নেটওয়ার্ক। ওয়ান বলতে সহজ কথায় বুঝবেন যে ইন্টারনেট, মানে পৃথিবীর সকল ডিভাইস একে অপরের সাথে যে কানেক্টেড। যেমন নুনই ভাই আমাদের, নীরব ভাই কোথায় থেকে, মালয়েশিয়া থেকে মেবি আছেন আমাদের সাথে। তো ওই ডিভাইসের সাথে আমার ডিভাইসের বা আপনার ডিভাইসের যে কানেকশনটা তৈরি হয়েছে, এটা হচ্ছে ওয়ান নেটওয়ার্কের মাধ্যমে, মানে ইন্টারনেট ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্কের মাধ্যমে। তো এটা ল্যান্ডম্যানের তুলনায় স্পিড কম, মানে স্পিডের দিক দিয়ে আর কি।
তো একাধিক ল্যান বা ম্যান যুক্ত করে। যেহেতু একটা ওয়াইড এরিয়া, মানে ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া, এর মধ্যে একাধিক ল্যান্ডম্যান থাকবে, এটা স্বাভাবিক। এগুলা বিভিন্ন আইএসপি বা টেলিকম কোম্পানিরা পরিচালনা করে। মানে হচ্ছে আপনার এই যে কি বলে এটা, বিটিসিএল না কি জানো এটা, তারপর হচ্ছে আপনার ওই যারা ইন্টারনেট সেবা দেয় আর কি, তারপর বাংলা লিঙ্ক আছে, গ্রামীণ আছে, এয়ারটেল আছে, এরা যে টেলিকম কোম্পানিগুলো আছে তারা, প্লাস আইএসপি কোম্পানি যেগুলো আছে তারা এই ইন্টারনেট বা নেটওয়ার্ক ইয়াটা পরিচালনা করে। তো এই 4-5টা। আর প্যান নেটওয়ার্কটা এখানে লেখা হয় নাই। প্যান নেটওয়ার্ক মানে হচ্ছে এই যে প্যান যেটা আছে লাস্টে, এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মানে দেখাচ্ছি, কই গেল, হ্যাঁ এই যে প্যান, এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। মানে আমরা ব্লুটুথ সেবা যে ইউজ করি, ডিভাইসের যে ব্লুটুথ, এই যে এখানে যে ব্লুটুথ থাকে আর কি, কই গেল এই ব্লুটুথ, এই ব্লুটুথ বা হচ্ছে আপনার পেন ড্রাইভ হইতে পারে, যেগুলো আপনার পার্সোনাল কাজে লাগে, ছোট্ট ছোট্ট কাজে, সেগুলো হচ্ছে একটা পার্সোনাল ছোট্ট একটা নেটওয়ার্ক তৈরি করে। মানে যে কোনোভাবে ডিভাইসের সাথে, মানে অপর ডিভাইসের সাথে ফাইল শেয়ার বা কোনো শেয়ারিং পদ্ধতি চালু হইলেই সেখানে একটা নেটওয়ার্ক তৈরি হয়। হোক সেটা খুব ছোট্ট পরিসরে ব্লুটুথ বা পেন ড্রাইভের মাধ্যমে, অথবা হোক সেটা সারা বিশ্বব্যাপী। সারা বিশ্বব্যাপী হইলে সেটা ওয়াইনের মধ্যে পড়ে যায়, আর খুব একদম নিম্ন মানে গেলে সেটা প্যানের মধ্যে আসে, মানে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। বুঝতে পারছেন? এই 4-5টা, এইটুকু তো ক্লিয়ার, তাই না? নেক্সট স্লাইডে যাই, পরেরটাতে। এটাতে যাই, হাউ ইন্টারনেট ওয়ার্কস। ইন্টারনেট কীভাবে কাজ করে, এই জিনিসগুলো বোঝা লাগবে। কারণ ইন্টারনেট যদি যেভাবে কাজ করে এটা না বুঝি, তাহলে আমরা ইন্টারনেট ইন্টারসেপ্ট করতে পারবো না, ভিতরে ডেটা ইন্টারসেপ্ট করে বা আটকাই এডিট এগুলো করা বুঝবো না। ইন্টারনেট হলো গ্লোবাল নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। গ্লোবাল নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস মানে পৃথিবীর ছোট বড় যত নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক আর ইন্টারনেট এক জিনিস না। এটা মিসকনসেপশন, মানে একটু বুঝতে ঘোলাটে লাগতে পারে। নেটওয়ার্ক মানে, প্রথম স্লাইডে বলছি, নেটওয়ার্ক মানে একাধিক ডিভাইস একসাথে কানেক্টেড হইলেই সেখানে একটা নেটওয়ার্ক তৈরি হয়। আর ইন্টারনেট হচ্ছে সেই নেটওয়ার্কগুলোকে একে অপরের সাথে যুক্ত করে ইন্টারনেট তৈরি হয়। ইন্টারনেট যেটা, তো ডিভাইস একে অপরের সাথে কথা বলে, ডেটা আদান প্রদান হয়, ওয়েবসাইট, অ্যাপ, ইমেইল, ক্লাউড সার্ভিস যত কিছু আছে এগুলো সব ইন্টারনেটের উপরে কাজ করে, মানে ইন্টারনেটের উপরে ভিত্তি করেই কাজ করে। তারপর আইএসপি কী কী কাজ করে এগুলো মূলত আপনারা জানেন, যে আমাদের ইন্টারনেট কানেকশন দেয়, আর একটা পাবলিক আইপি অ্যাড্রেস দেয়, আপনার ডেটা অন্য নেটওয়ার্কে পাঠায়, ব্যান্ডউইথ ও কানেক্টিভিটি ম্যানেজ করে। এখানে হচ্ছে বিষয়টা, একটা পাবলিক আইপি দেয়, এখানে অনেকে বুঝতে সমস্যা হতে পারে। সেটা হচ্ছে আমরা যখন সিম দিয়ে ডাটা ইউজ করি, মানে ফোনের ডাটা ইউজ করি, তখন আমরা মূলত একটা পাবলিক আইপি আমাদের দেয়, যেটা দিয়ে আমরা আপনার হচ্ছে ইন্টারনেটে অ্যাক্সেস করি। আপনারা ফোনে যে আইপি অ্যাড্রেসটা দেখতে পারবেন আপনার ফোনে, সেই আইপি অ্যাড্রেসটা মূলত ইন্টারনেটে অ্যাক্সেস করে না। কারণ ওই আইপি অ্যাড্রেসটা হচ্ছে আপনার ডিভাইসের জন্য প্রাইভেট আইপি অ্যাড্রেস, আর প্রাইভেট আইপি অ্যাড্রেস কখনো ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে না। তার নির্ভর থাকতে হয় একটা পাবলিক আইপির জন্য, যেটা হচ্ছে আপনাদের আইএসপি অথবা টেলিকম কোম্পানিরা দেয়। যেমন আমরা ওয়াইফাই যখন ইউজ করি, তখন আমরা একটা আলাদা আলাদা ডিভাইসের জন্য না, এটা মানে আলাদা আলাদা ডিভাইসের জন্য যে প্রাইভেট আইপিগুলো থাকে, মানে আমার এই যে কম্পিউটারের বা ল্যাপটপ যেটা আছে আর কি, এটা তো ল্যাপটপ, তো এইখানের আমার যে আইপিটা আছে, এইখানে যে আমার আইপিটা আছে, এই আইপিটা, এটা মূলত আমার একটা প্রাইভেট আইপি, এটা ইন্টারনেটে অ্যাক্সেস করতেছে না বা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না, এটা তো আইপি রেঞ্জ। তো এই আইপিটা কখনো ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না। এর জন্য কি করতে হবে, আমি যদি এই ডিভাইস থেকে ইন্টারনেটে অ্যাক্সেস করতে চাই, ক্রোমে ঢুকে অথবা ফায়ারফক্সে ঢুকে কোথাও কোনো জিনিস সার্চ করি বা ইন্টারনেটে কোনো জিনিস দেখতে চাই, তাহলে আমার সেই রিকোয়েস্টটা আগে যাবে রাউটারের কাছে। রাউটার সেই রিকোয়েস্টটা নিয়ে আমাকে একটা পাবলিক আইপি অ্যাড্রেস দিবে, তখন আমি সেই পাবলিক আইপি অ্যাড্রেস দিয়ে এই ডিভাইস থেকে ওই রিকোয়েস্টটা সার্ভারের কাছে দেবো। মানে এর মধ্যে অনেক প্রসেস হয়, সেগুলো পরে দেখব, কিন্তু রাউটারের কাছে আগে দেবো। রাউটার একটা পাবলিক আইপি দিবে, রাউটার সেই পাবলিক আইপির মাধ্যমে ওই রিকোয়েস্টটা বাইরে নিয়ে যাবে। আমার ডিভাইসের আইপি বাইরে যাবে না। আমার ডিভাইসের আইপি মূলত ব্যবহারই হবে রাউটার থেকে আমার ডিভাইস পর্যন্ত, এই ছোট্ট একটা সীমানার মধ্যে। জাস্ট রাউটার আমাকে চিনবে, আমি রাউটারকে চিনব, এই পর্যন্ত। তো আইএসপির উদাহরণ কিছু আছে, বিটিসিএল আছে, বাংলাদেশ
টেলিকম না কি জানি একটা, পুনরূপটা মনে নেই। গ্রামীণ ফোন, এয়ারটেল আছে, লিঙ্ক 3 আছে। আইএসপি ছাড়া ইন্টারনেট ব্যবহার করা অসম্ভব। ওই তখন তো বললাম সেটা, কারণ আইএসপিরা ইন্টারনেট সেবা না দেয়, তারা তো করতেছে আর কি ইন্টারনেট সেবা। তো মডেম এগুলো হচ্ছে ডিভাইস। মডেম এগুলো দেখাই দিই। মডেম তো অনেকে দেখছেন মেবি। মডেম ইন্টারনেট ডিভাইস যেটা আছে আর কি, এই যে এগুলো হচ্ছে মডেম। এগুলো হচ্ছে মডেম, এগুলো মডেম। এটা হচ্ছে ইন্টারনেট সেবার জন্য, মানে সিম কার্ড ইউজ করা যায়। মানে আগে ব্যবহার হইতো, এখন ব্যবহার হয় কিনা জানি না, তবে আগে ব্যবহার হইতো এগুলা মডেম। আর এখানে আছে হচ্ছে রাউটার। রাউটার তো চিনি সবাই। সুইচ আছে, যেটা একাধিক ডিভাইস কানেক্ট, মানে একটা লোকাল নেটওয়ার্কের মধ্যে একাধিক ডিভাইস কানেক্ট করে। এটা গত একটা ইয়াতে দেখাইছিলাম, তো আরেকবার দেখাই। সুইচ, সুইচ, এই যে এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে সুইচ, সুইচ ডিভাইস। জাস্ট চিনে রাখেন, কোনো কাজে আসবে না, বাট হইতে পারে কাজে আসতে পারে আর কি ফিউচারে, দেখা যাক। তো পাবলিক নেটওয়ার্ক ভার্সেস প্রাইভেট নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্ক হচ্ছে কি, পাবলিক আইপি অ্যাড্রেস ব্যবহার করে পাবলিক নেটওয়ার্কে যারা থাকে, যেমন ওয়েবসাইট আছে, ক্লাউড সার্ভিস আছে, ক্লাউড সার্ভার আছে, ইন্টারনেট। এরা কি করে, পাবলিক আইপি অ্যাড্রেস ব্যবহার করে করে একটা পাবলিক নেটওয়ার্ক তৈরি করে, যেটা সবাই অ্যাক্সেস করতে পারবে। মানে আমরা ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারি, তারা কি একটা পাবলিক নেটওয়ার্কের মধ্যে পড়ে। আর আমরা প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে যারা আছি, তারা যে হোম ওয়াইফাই, মানে আমাদের বাসার ওয়াইফাইয়ের মধ্যে যে মানে যারা আছি আর কি, বা অফিস ল্যান, মানে অফিসের মধ্যে একটা নির্দিষ্ট এরিয়া নেটওয়ার্ক যেটা তৈরি হয় একাধিক ডিভাইস কানেকশন হয়ে, আমরা প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে। আর ওয়েবসাইট, ক্লাউড সার্ভার, ইন্টারনেট এগুলো হচ্ছে তারা পাবলিক আইপি অ্যাড্রেস ইউজ করে করে পাবলিক নেটওয়ার্ক তৈরি করে, যাতে সবাই সেটা অ্যাক্সেস করতে পারে। ওকে, এইটা এখন শেষ করলাম। এই দুইটার মধ্যে যদি কারো কোশ্চেন থাকে বলেন, নাহলে পরেরটাই যাব। বলবেন কেউ কিছু, না পরেরটাই যাব? ভাই ওয়েবসাইট আসলে মানে কিভাবে আইপি অ্যাড্রেস তৈরি করে, মানে এটা আসলে বুঝতেছি না। ওয়েবসাইটের বিষয়টা হলো তখন আমাদের আইপি অ্যাড্রেস বিষয়ে একটু জানা লাগবে, তাও শর্টকাটে বলি। সেটা হচ্ছে, আপনি যেহেতু শুনতে চাইছেন, ওয়েবসাইট বা হচ্ছে কোনো ওয়েব সার্ভার, তার হচ্ছে স্ট্যাটিস্টিক আইপি ইউজ করে, মানে আইপি অ্যাড্রেস কিনে নেয়, ওই আইপি রেঞ্জ বা আইপি অ্যাড্রেস কিনে নেয় তারা নিজেদের ইয়াতে। ওই আইপিটা চেঞ্জ হয় না, তারা ওই আইপির আন্ডারে আপনার ডোমেইন, একটা ডিএনএস সার্ভার দিয়ে ডোমেইন ক্রয় করে। আমরা যখন ওই youtube.com অথবা আপনার google.com যে কোনো একটা সার্ভারের নাম লিখে ওইখানে, বা ওয়েবসাইটের নাম লিখে সার্চ করি ব্রাউজারে, তখন মেশিন আপনার কিন্তু, মেশিন যেগুলো আছে, আই মিন কম্পিউটার বা ল্যাপটপ ডিভাইস যারা আছে, তারা আমাদের কথার মতো সাধারণ কোনো কথা বোঝে না। তারা বোঝে সংখ্যা, ডিজিট, বাইনারি হোক বা এরকম কিছু সংখ্যা বোঝে। তো তারা কি করে, ডিএনএস সার্ভারের মাধ্যমে আমাদের লেখাটাকে, ধরেন আমি এইখানে সার্চ করলাম যে আপনার হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইট সার্চ করলাম, হতে পারে আপনার youtube.com, অথবা কি লিখি, আচ্ছা ধরেন এই যে আমি বাকক্রাউড লিখেই সার্চ করলাম, হ্যাঁ, তো বাকক্রাউড লিখে সার্চ করলাম, এই যে আমি যে সার্চ করার পরে রেজাল্টটা আসলো, এটার কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে এই ওয়েবসাইটের। তো আইপি অ্যাড্রেসটা তারা প্রথমেই কিনে নেয়, কিনে নেওয়ার পরে সেটা হোস্ট করে যখন, তখন ডিএনএস সার্ভারের মাধ্যমে তারা হচ্ছে আপনার ডোমেইন ক্রয় করে, সেটা একটা ডোমেইন রেজিস্টার করে। তো আমরা সেই মূলত, আমরা যেহেতু হিউম্যান মানুষ, আমাদের মাথায় তো সংখ্যা মনে থাকবে না যে এই ওয়েবসাইটের আইপি কি, ইউটিউবের আইপি কি, ফেসবুকের আইপি কি, এগুলো লিখে লিখে তো টাইপ করা সম্ভব না সব সময়। ওই জন্য আমাদের ডিএনএস সার্ভার একটা ডোমেইন নেম দেয়, যেটা আমরা ইজিলি মনে রাখতে পারি। কিন্তু আমরা যখন সার্চ করি তখন ভিতরে প্রসেসটা হয়, ওরা নাম না চিনে ওই নামের আন্ডারে যে আইপি আছে ওইটার কাছে রিকোয়েস্ট পাঠায়, পাঠায় আপনাকে আবার সাধারণভাবে ইউআই দেখায়, মানে ফটো ভিডিও যা আছে কন্টেন্টগুলো এগুলো দেখায়। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, তাহলে পরেরটাতে যাই। এখানে আছে হচ্ছে ক্লায়েন্ট সার্ভার মডেল।
তো ক্লায়েন্ট সার্ভার মডেল হচ্ছে আপনার দুইটা ওয়ার্ড আছে এখানে, ক্লায়েন্ট আর হচ্ছে সার্ভার। তো ক্লায়েন্ট মানে আমরা সাধারণভাবে বুঝি যে ক্লায়েন্ট যে রিকোয়েস্ট করে বা কারো দরকার, যার দরকার সে হচ্ছে ক্লায়েন্ট। আর সার্ভার হচ্ছে আপনার যে রেসপন্সটা দেয়, মানে ক্লায়েন্টের যে রেসপন্স দেয় সেই হচ্ছে সার্ভার। এখন এই যে ক্লায়েন্ট সার্ভারের যে একটা মডেল, ক্লায়েন্টে রিকোয়েস্ট করে, সার্ভার রেসপন্স দেয়, এই মডেলের উপরেই আজকের এই যে বিভিন্ন ওয়েবসাইট বলেন, ইমেল সিস্টেম, ক্লাউড সার্ভিস, তারপর মোবাইলের আপনার পিসির যতগুলো সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইউজ করেন, সব এই সিস্টেমের উপরে বা এই মডেলের উপরে ভিত্তি করেই তৈরি হয়েছে। আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি, সার্ভার রেসপন্স করতেছে। এই মডেলের উপর ভিত্তি করে ক্লায়েন্টও তৈরি হয়েছে, সার্ভারও মেক করছে তারা এই মডেলের উপর ভিত্তি করে। তো ক্লায়েন্টটা কি, আমরা যদি আরেকটু ডিপলি দেখতে চাই যে ক্লায়েন্টটা কি, ক্লায়েন্টটা হলো মূলত এখন অনেকের বুঝতে সমস্যা হতে পারে যদি এই যে এখন পর্যন্ত না আসেন, জাস্ট ওইখান থেকে যদি আমি কাট করে দিতাম বা না বোঝাইতাম এদিকে, ওই জন্য বোঝাচ্ছি যে ক্লায়েন্টটা কি। ক্লায়েন্টে আমরা অনেকে মনে করতে পারি যে আমি নিজেই ক্লায়েন্ট, যে সার্ভারের কাছে কোনো রিকোয়েস্ট দিচ্ছে। যেমন আমি এখানে কিছু লিখে টাইপ করতেছি, তার মানে আমি ক্লায়েন্ট। আমি কোনো সাইট লিখে টাইপ করতেছি, আমি ক্লায়েন্ট। কিন্তু আমি ক্লায়েন্ট না। ক্লায়েন্টটা হচ্ছে আমার এই ব্রাউজার, এই ফায়ারফক্স। এই ফায়ারফক্স হচ্ছে সার্ভারের কাছে ক্লায়েন্ট। কারণ সার্ভার কিন্তু আপনাকে চেনে না, আমাকে চেনে না। আমি শিহাবকে, সার্ভার কিন্তু আমাকে চিনবে না। কারণ কি, আমার নামই নাই কোথাও, বা হিউম্যানকে কিভাবে চিনবে? আমি তো ওইখানে আমার আইডেন্টিটি দিয়ে ওইখানে রিকোয়েস্ট পাঠাচ্ছি না যে শিহাব এই রিকোয়েস্টটা করতেছে, এই ওয়েবসাইট খোলো, এরকম কিছু না তো। রিকোয়েস্টটা করতেছে কে? ফায়ারফক্স। এই যে ফায়ারফক্স, এই ফায়ারফক্সের একটা পোর্ট থেকে রিকোয়েস্টটা যাচ্ছে। তো ফায়ারফক্স যখন রিকোয়েস্টটা দিচ্ছে, তার মানে ক্লায়েন্টটা, সার্ভারের কাছে ক্লায়েন্ট হচ্ছে এই ফায়ারফক্স। আপনি কে, এটা আপনার ডিভাইস না কার ডিভাইস, এটা সার্ভারের চেনার দরকার নেই বা চিনবেও না। আপনি রিকোয়েস্ট এই ফায়ারফক্স থেকে দিচ্ছেন, আবার রেসপন্স আসবে এই ফায়ারফক্সেই। তো ক্লায়েন্টটা তাহলে কি? ক্রোম, ফায়ারফক্স, তারপর হচ্ছে আপনার এই যে ব্রেভ বা যেটাই বলেন, অপেরা মিনি হইতে পারে, যতগুলো ব্রাউজার আছে, এই সব ব্রাউজার হচ্ছে সার্ভারের ক্লায়েন্ট। আবার ইমেইল অ্যাপ আছে, জিমেইল, আউটলুক যেগুলো আছে আর কি, ইমেইল সিস্টেম, এগুলোও ক্লায়েন্ট। তারপর মোবাইলের ডেস্কটপের অ্যাপ্লিকেশনগুলো, এই আমরা এখন তো ইউজ করতেছি আর কি, এই যে মিট, গুগল মিট, এটাও হচ্ছে একটা ক্লায়েন্ট, যে সার্ভারের কাছ থেকে রিকোয়েস্ট, মানে রিকোয়েস্ট পাঠাচ্ছে, সার্ভার রেসপন্স করতেছে। ছোট্ট একটা লাইন লেখা আছে, ক্লায়েন্ট নিজে খুব বেশি শক্তিশালী হয় না, কাজের জন্য সার্ভারের উপর নির্ভর করে। স্বাভাবিক, এটা স্বাভাবিক। তো এখন সার্ভারটা কি, এটা ক্লিয়ার করি। সার্ভার হলো শক্তিশালী একটা কম্পিউটার বা সফটওয়্যার বা যে কোনো কিছু হতে পারে। এ হলো কি, সবসময় রিকোয়েস্ট শোনার জন্য প্রস্তুত থাকে সার্ভার যে আছে। আর মাল্টিপল ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারে, আর হচ্ছে আপনার ক্লায়েন্টকে রেসপন্স পাঠায়, ওই দিক দিয়ে সব সময় সচেতন থাকতে হয়। এখন এই যে মাল্টিপল ক্লায়েন্ট যে হ্যান্ডেল করে, মানে একটা সার্ভারে হইতে পারে, এত বড় সার্ভারের দিকে না যাই, ধরেন ফুড পান্ডা অথবা আপনার হচ্ছে কী বলে দারাজ আছে বাংলাদেশের, daraz.com যেই সার্ভারে হোস্ট আছে, সেই সার্ভারে তো আমি একাই তো, এই যে এখন ধরেন রাত 11:48 বাজে, তার মানে তো আমি একাই daraz.com-এ ভিজিট করতেছি না, বা daraz.com ওই ওয়েবসাইটে ঢুকতেছি না। আমার সাথে আরও হাজার হাজার ভিজিটর থাকতে পারে, যারা একই সময়ে আপনার হচ্ছে ভিজিট করতেছে ওই ওয়েবসাইটটা। তো এখন সার্ভারের তো সেই দিকে রেসপন্স দেওয়ার মানে অ্যাবিলিটি থাকতে হবে, যে প্রত্যেকটা ক্লায়েন্টকে রেসপন্স দিচ্ছি। তো এখন কথা হচ্ছে যে এই যে রেসপন্সটা যে পাঠায় সার্ভার একাধিক ক্লায়েন্টকে, এই রেসপন্সটা পাঠানোর ক্ষেত্রে আপনার হচ্ছে যদি একটু গরমিল হয় বা ভুল টুল হয়ে যায়, তাহলে তো সমস্যা। আর এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ডস বা ডিডস অ্যাটাক নামে কিছু অ্যাটাক হয়, ডিনায়াল সার্ভিস অ্যাটাক যেটাকে বলে আর কি। ওইটা কি হয়, যেহেতু সার্ভার একাধিক ক্লায়েন্টকে রিকোয়েস্ট মানে রেসপন্স করে, যেগুলো সার্ভার একটু উইক, দুর্বল, ওগুলো সার্ভারে মানে একই সময়ে এই ফেক রিকোয়েস্ট পাঠায়, কিছু হাজার হাজার লক্ষ লক্ষ ফেক রিকোয়েস্ট পাঠায়, যেগুলোর কারণে সার্ভার ওই যে মাল্টিপল ক্লায়েন্টকে আপনার হচ্ছে দিতে পারে না, রেসপন্স করতে পারে না। দেখতেছে অনেকগুলা রিকোয়েস্ট আসতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ রিকোয়েস্ট আসতেছে একই সময়ে, তাও সেকেন্ডেও অনেকগুলো রিকোয়েস্ট আসতে পারে। তখন সার্ভার হয়তো বা সাময়িক সময়ের জন্য ডাউন হয়ে যায়, অথবা একদম ক্র্যাশ করে, যদি মানে নর্মাল সার্ভার হয় আর কি, লোড না নিতে পারে।
এরকম কিছু। তো বাংলাদেশের সার্ভার মানে বাংলাদেশের সাইটগুলো যে সার্ভারে হোস্ট আছে মেবি ওগুলোই ওই। আচ্ছা, তারপরে হচ্ছে সার্ভারের ধরন আছে, এই যে এখানে কিছু অ্যাপাচি আছে, এনজিনিক্স আছে। এই যে এই দুটোই মূলত বেশি টিউজ হয় আর কি, সার্ভার যেগুলো আছে সার্ভার কোম্পানি ইউজ করে আর অ্যাপাচি, এনজিনিক্স এগুলা। তারপর ইমেইল সার্ভারের জন্য আছে, মানে ইমেইল সিস্টেমের জন্য আছে ইমেইল সার্ভার। ডেটাবেস সার্ভার আছে যেখানে তথ্য সংরক্ষণ হয় আর কি, ডেটাবেস যেগুলো, ডেটাবেস সার্ভার। ফাইল সার্ভার আছে যেগুলোতে বিভিন্ন কন্টেন্ট ফাইল এগুলো আছে, মানে সার্ভ হয় যে, মানে যেখান থেকে আর কি, সেগুলো হচ্ছে ফাইল সার্ভার। নেম সার্ভার আছে, এরকম কিছু সার্ভারের ধরন আছে আর কি। আচ্ছা, তো এইখানে আপনার এখানে ব্রাউজার কীভাবে সার্ভারের সাথে কথা বলে, ওই যেটা বললাম আর কি। ধরেন আমি এখানে daraz.com daraz.com লিখে সার্চ করলাম। এখন ব্রাউজার তো সার্ভারের সাথে মানে কানেক্ট হচ্ছে, তাই না, কন্ট্যাক্ট করতেছে। তো এইটা হচ্ছে কিভাবে করলো, আমি যখন এই ইউআরএলটা মানে এই ডোমেইনটা daraz.com লিখে এখানে হিট করলাম, ইন্টারে হিট করলাম বা সার্চ বাটনে ক্লিক করলাম, তখন এ কী করলো আপনার হচ্ছে ওই যে তখন যে নীরব ভাইকে আমি বুঝাইলাম, ডিএনএস সার্ভারের মাধ্যমে ডিএনএস লুকআপের মাধ্যমে ডিএনএস সার্ভারকে জিজ্ঞেস করে যে এই ডোমেইনের আইপি অ্যাড্রেসটা কী, এই daraz.com-এর আইপি অ্যাড্রেসটা কী। সেটা হচ্ছে আপনার ডিএনএস সার্ভারকে জিজ্ঞেস করে, কারণ মেশিন তো আর আপনার আমার মতো এই daraz.com বুঝবে না, এই নেমটা কি এই তো বুঝবে না। তখন ডোমেইন নেম সিস্টেম যেটা আছে আর কি, ডিএনএস সার্ভার, ওর মাধ্যমে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে ওই রিকোয়েস্টটা সেইখানে পাঠায়, ক্লায়েন্টকে রিডাইরেক্ট করে সেইখানে পাঠায়। তো পাঠানোর মধ্যে আবার কি হয়, একটা কানেকশন তৈরি হয়, সেটা এইচটিটিপি দিয়ে হতে পারে বা এইচটিটিপিএস হতে পারে। এখানে কিন্তু এইচটিটিপিএস, এই যে দেখেন এইচটিটিপিএস, এখানে এইচটিটিপিএস রিকোয়েস্টের মাধ্যমে একটা কানেকশন তৈরি করছে। কানেকশন তৈরি করে সার্ভারের সাথে একটা মানে কানেকশন তৈরি করলো আর কি। এই রিকোয়েস্টটা যখন আইপি অ্যাড্রেসে রূপান্তর হলো, হয়ে সেই সার্ভারের সাথে এইচটিটিপিএস দিয়ে একটা কানেকশন তৈরি হওয়ার পরে সার্ভারে রেসপন্স দিল, মানে যেহেতু এখান থেকে রিকোয়েস্টটা গেছে, তো সার্ভার রেসপন্স দিল কি, এই যে বিভিন্ন টেক্সট, তারপর ইমেজ, মানে যা যা আছে আর কি। কিন্তু এইখানে আবার সমস্যা আছে, এখানে সমস্যা হচ্ছে কি, সার্ভার কিন্তু রেসপন্স দেয় এইভাবে, এই যে এইভাবে, এটা হচ্ছে সার্ভারের রেসপন্স। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইভাবে। এইটা কেন হলো, এইটা হচ্ছে ওএসআই মডেলের আপনার অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ারে এসে আপনার এইটা হচ্ছে ইনকোডিং ডিকোডিং, তারপর হচ্ছে আপনার মানে ফাইল যেগুলো ইউজার ফ্রেন্ডলি করে তোলে আর কি, ইউজারকে দেখার জন্য আপনার 6 নাম্বার লেয়ারে এসে এটা একটু চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে ইউজার ফ্রেন্ডলি হয়ে যা যা দেখার দরকার, এই টেক্সট তারপর হচ্ছে ইমেজ, এগুলা আমাদের সামনে আসে, ব্রাউজার আমাদেরকে এগুলো শো করে সার্ভার যখন রেসপন্সটা দেয় আর কি। তো এইটাই মূলত কিভাবে কি করে আর কি এইটা। ওই এইচটিএমএলটা কিভাবে শো করলো? এইচটিএমএল এ ভিউ পেজ সোর্স মানে এই পেজের জন্য কি কি কোড লেখা আছে, ভিউ পেজ সোর্স এখান থেকে দেখাবে। এখানে কিন্তু আমাদের কাজে লাগবে, কারণ কি, কারণ হচ্ছে যখন আপনি কোথাও ইনফরমেশন কালেক্ট করতে যাবেন, এই ভিউ পেজ সোর্সে গিয়ে দেখবেন যে এই কমেন্টগুলোতে কোনো ইম্পর্টেন্ট লাইন বা কিছু আছে নাকি খুঁজতে পারেন। কারণ এই কমেন্টগুলো কি হয়, এই কমেন্টগুলো আপনার এখন এইখানে দেখতে পাচ্ছি জাস্ট, কিন্তু এইখানে কোথাও এই কমেন্টের কাজ হবে না, কারণ এটা কমেন্ট করে রাখা হয়েছে, মানে ইউজার দেখতে পারবে না সামনাসামনি, শুধুমাত্র যারা কোড পড়তে পারবে, মানে কোড পড়তে আসবে, কোডিংয়ের মধ্যে লেখা থাকবে, এগুলো হাইড করা আছে। তো এগুলা মূলত লেখে হচ্ছে আপনার কোনো প্রজেক্টের বিভিন্ন ভাগ করার জন্য আর কি, টিম ওয়ার্ক যখন করে তারা, তখন এখানে একটা কমেন্ট করে দিল যে এই অংশটা একটা কাজের, ওই অংশটা আরেকটা কাজের, তাহলে পরবর্তী যেজন কাজটা করবে ইজিলি ধরতে পারবে যে এই কাজটায়, মানে এই অংশটা এই কাজের জন্য। তো ক্লায়েন্ট সার্ভার মডেল বুঝলাম, যে ক্লায়েন্ট রিকোয়েস্ট করে, সার্ভার রেসপন্স দেয়, সেটার মাধ্যমে আবার কি হয়, ক্লায়েন্ট হচ্ছে আমাদের ব্রাউজার বা যেটার মাধ্যমে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করি, ব্রাউজার হোক, কোনো অ্যাপ হোক, ইউটিউব হোক বা ফেসবুক হোক, যেই সার্ভারের সাথে কানেকশন তৈরি করবে সেই আমাদের ক্লায়েন্ট। আর সার্ভার তো সার্ভারই, বুঝতেছেন, যে কোনো একটা ওয়েবসাইটের সার্ভার হইতে পারে, বা যার কাছ থেকে আপনি রিকোয়েস্ট করতেছেন, যার কাছ থেকে রেসপন্স নিচ্ছেন,
সেই আপনার সার্ভার। ওকে, ক্লায়েন্ট সার্ভার মডেল বুঝলাম। তারপরে হচ্ছে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স। রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্সের মধ্যে এখানেও দুইটা ওয়ার্ড। রিকোয়েস্ট মানে তো বুঝতেছেন কিছু চাওয়া, আর রেসপন্স মানে সেটার দেয়া আর কি। আমি এখন আপনার কাছে কিছু একটা চাইলে, নোট টোট বা কোনো পিডিএফ চাচ্ছি, আপনি আমাকে দিচ্ছেন। এটা হচ্ছে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স ফ্লো, একটা ফ্লো। তো এই ফ্লোর উপর ভিত্তি করে ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, এপিআই, তারপর হচ্ছে আপনার লগ ইন সিস্টেম, এগুলো মূলত কাজ করে। লগ ইন সিস্টেম যেগুলো আছে, কারণ আমি রিকোয়েস্ট করতেছি যে আমি লগ ইন করতে চাচ্ছি, সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট যাবে, সার্ভার রেসপন্স দেবে যে হ্যাঁ লগ ইন সাকসেসফুল, বা ইরোর অথবা ফেক মানে আইডেন্টিটি, এরকম কিছু একটা ইরোর টিরোর দেবে, বা সাধারণভাবে 22 ওকে দেবে, এরকম কিছু একটা রেসপন্স দেবে। তো রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স ক্লায়েন্ট যেগুলো ব্রাউজার বা অ্যাপ যেটার কথা বললাম, ওনারা হচ্ছে রিকোয়েস্ট দেয়, আর রেসপন্স মূলত দেয় সার্ভার। এইখানে আবার একটা ধাপ আছে, এখানে একটু ডিপের মধ্যে চলে যায়, যেটা আমি কিছুক্ষণ পরে বুঝাইতে চাইছিলাম। কিছুক্ষণ আগে বললাম যে কিছুক্ষণ পরে আসবে বিষয়টা, সেটা আসছে। এটা মূলত এরকম যে কীভাবে বুঝাই, এখানে তো আর্ট দেখি, ইন্টারনেট দেখি আসে নাকি। আচ্ছা, এইখানে হচ্ছে ধরেন এটা আমার ডিভাইস, আমার মোবাইল। তো আমি এইখানে টাইপ করলাম, যে দারাজ.com টাইপ করার পরে এই রিকোয়েস্টটা ডিরেক্ট যে সার্ভারের কাছে যাবে এরকম কিছু না। এই রিকোয়েস্টটা আগে যাবে হচ্ছে আমার যে বাসার রাউটারটা আছে, এই রাউটারের কাছে আগে রিকোয়েস্টটা যাবে, যে আমি দারাজ.com নামে একটা সাইট ভিজিট করতে চাচ্ছি বা আমার দরকার এখন। তো যখন রাউটারের কাছে যাবে, রাউটার কি করবে, রাউটার হচ্ছে আপনার একটা পাবলিক আইপি দেবে, অথবা রাউটার সেই রিকোয়েস্টটা নেবে। রাউটারই মূলত নেয় রিকোয়েস্টটা, নিয়ে কি করবে সেটা তার আইএসপি যারা আছে, মানে সেই আপনি যে রাউটার ইউজ করতেছেন তার যে আইএসপি আছে তার কাছে রিকোয়েস্টটা যাবে আবার। কিন্তু এইখান থেকে একটা জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে আপনার ডিভাইস তো এইটা, আপনার ডিভাইসকে কিন্তু রাউটারের বাইরে যখন চলে গেল, আপনার ডিভাইসকে আর চিনতেছে না। এই যে এই রিকোয়েস্টটা যে বাইরে আসলো, আইএসপির কাছ পর্যন্ত গেল, বুঝছেন? এই রিকোয়েস্টটা যখন আইএসপির কাছে আসলো, তখন কিন্তু আর এই রিকোয়েস্টটা যে আপনি দিচ্ছেন এটা বুঝতেছে না। এখন আইএসপি বুঝবে যে এই রিকোয়েস্টটা মূলত এই রাউটার থেকে আসছে, তখন আইএসপি মনে করবে। আবার আইএসপির কাছ থেকে রিকোয়েস্টটা যাবে হচ্ছে আপনার কি বলে এটা, আইএসপি কী করবে, ইন্টারনেটে ছেড়ে দেবে রিকোয়েস্টটা, একদম সারা বিশ্বে ইন্টারনেটে ছেড়ে দেবে। ইন্টারনেটে ছেড়ে দেওয়ার পরে সেই রিকোয়েস্টটা যাবে আপনি যে সার্ভারে রিকোয়েস্টটা পাঠাইছেন, দারাজ.com যে সার্ভারে হোস্ট আছে, সেই সার্ভারের কাছে সেই রিকোয়েস্টটা গিয়ে হিট করবে। মূলত এটা হচ্ছে সার্ভার, ধরেন এই সার্ভারের কাছে এসে হিট করবে। তো এখন সার্ভারের কাছে রিকোয়েস্টটা আসছে, সার্ভার পড়ার পরে দেখবে, সার্ভার না চিনবে আপনার এই যে কোন ডিভাইস থেকে আসছে, বা শিহাবের ডিভাইস না কার ডিভাইস, বা এটা ফায়ারফক্স থেকে আসলো না কিসের থেকে আসছে, এগুলো ডেটা যাবে অবশ্যই, কারণ আপনার তারপর কোন কোন কন্টেন্ট চাচ্ছেন আপনি রিকোয়েস্টের মাধ্যমে, হতে পারে লগ ইন পেজ চাচ্ছেন, অথবা কোনো ইমেজ চাচ্ছেন, ভিডিও চাচ্ছেন, এগুলো কিছু ইনফরমেশন যায় রিকোয়েস্টের মাধ্যমে। তো পরে দেখবে সার্ভার আপনার রিকোয়েস্টটা আপনি কী চাইছেন। মূলত আমি সাধারণ দারাজ.com ওয়েবসাইটটাই চাইছি, মানে এই ওয়েব পেজটাই চাইছি, আমি নির্দিষ্ট কিছু চাই নেই। হইতে পারতো যে আমি এখানে চাইতাম daraz.com/login, শুধু লগ ইন পেজটা চাইতাম, তাহলে সার্ভার সেটাও দেখতো। দেখে সার্ভার কি করবে, সার্ভার আবার এখান থেকে রেসপন্সটা দেবে, আগে ইন্টারনেটে ছেড়ে দেবে উইথ আপনার হচ্ছে রাউটারের বা আইএসপির আইপি অ্যাড্রেস, যে পাবলিক আইপি অ্যাড্রেস আছে সেইটার সহ ম্যাক অ্যাড্রেস সহ ছেড়ে দেবে এই রেসপন্সটা। ইন্টারনেট থেকে আবার আইএসপি কালেক্ট করবে এই রেসপন্সটা। কালেক্ট করার পরে আইএসপির কাছে কিন্তু যে রিকোয়েস্টটা দিছিল, মানে যে রাউটার থেকে রিকোয়েস্টটা গেছিলো, সেই রাউটারের আইপি অ্যাড্রেস প্লাস ম্যাক অ্যাড্রেস আছে।
এখান থেকেই ম্যাক অ্যাড্রেসের খেলা শুরু হয় মূলত বেশি। তো আইএসপির কাছে সেই রাউটারের, আইএসপি জানে না যে আপনি মোবাইল থেকে দিচ্ছেন না ডেস্কটপ থেকে দিচ্ছেন, ওইটা দেখবে না বা খুলেও দেখবে না, তারা দেখারও কোনো সুযোগ নাই। এটা মূলত আপনার হচ্ছে রাউটারের থেকে আসছে, যে রাউটার থেকে আসছে, কারণ তাদেরই তো রাউটারের সার্ভিস ওইটা। এখন যে রাউটার থেকে আসছে সেই রাউটারের ইউনিক একটা অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, প্রত্যেকটা ডিভাইসের জন্য থাকে। তো সেই ম্যাক অ্যাড্রেসকে আবার সেই ম্যাক অ্যাড্রেস অনুযায়ী রেসপন্সটা পাঠাবে, যে এই নাও তুমি যে রিকোয়েস্টটা দিছিলা daraz.com-এর, এই রেসপন্সটা আসছে সার্ভারের কাছ থেকে। হইতে পারে ইরো রেসপন্স অথবা ভালো রেসপন্স, মানে যে রেসপন্সে দিছে সার্ভার, উত্তরটা দিছে, সেইটা আইএসপি দেবে রাউটারকে। রাউটার কি করবে, রাউটার দেখবে যে হ্যাঁ আমার ভিতরে কয়টা ডিভাইস আছে। হইতে পারে এখানে তো আমার ফোনই শুধু এই রাউটারের সাথে কানেক্টেড এমন না, এখানে হতে পারে আমার ল্যাপটপ আছে, তারপর হচ্ছে আপনার আমার কম্পিউটার আছে, বা আমার বাসার কারো মোবাইল আছে। তো এ রাউটার আবার দেখবে রিকোয়েস্টটা যে আমাকে দিছিল, যে দিছিল আমাকে, তার ম্যাক অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেসটা কী, এবং কোন ক্লায়েন্ট থেকে দিছিল, ইমেইল অ্যাপ থেকে দিছিল নাকি ফায়ারফক্স থেকে দিছিল, পোর্ট দেখবে, পোর্ট চেক করবে কোন পোর্টে সার্ভিসটা দিচ্ছে, মানে রিকোয়েস্টটা দিচ্ছিল, 80 নাকি আপনার হচ্ছে 443-তে, মানে এইচটিটিপিএস না এইচটিটিপিতে। তখন রাউটার এগুলো চেক দিয়ে সেই ম্যাক অ্যাড্রেস আইপি অ্যাড্রেস অনুযায়ী সেই ডিভাইসকে আবার রেসপন্সটা দিয়ে দেবে। ডিভাইস গ্রহণ করবে, করে ব্রাউজারকে দিবে, মানে ব্রাউজারে তো রেসপন্সটা আসলো, ব্রাউজার এই যে এই কোডগুলাকে ইয়া করে সাজায় গোছায় নিয়ে আমার আপনার জন্য এই পেজটা তৈরি করে দিয়ে দিবে। এই এত কিছু পার হয়ে আসে জাস্ট একটা রিকোয়েস্ট এবং একটা রেসপন্সের জন্য, এত কিছু পার হয়ে আসে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে একটা রিকোয়েস্ট আর রেসপন্স ফ্লোটা তৈরি হয়। কিন্তু আমরা জাস্ট ক্লিক করি, সার্চ করে ইন্টার বাটনে ক্লিক করা বা সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথেই রেসপন্স পাই, ওই জন্য মানে গেস করতে পারি না যে আসলে কতটা প্রসেস হয়। যখন আমরা এই রাউটার থেকে বের হয় বিষয়টা, তখন এইখানে হাজার হাজার রাউটার থাকতে পারে, মানে এখানে না, আইএসপির পরে ইন্টারনেটে এখানে হাজার হাজার রাউটার থাকতে পারে। এই সার্ভিসটা বিভিন্ন রাউটারের কাছ দিয়ে ঘুরবে, মানে ইন্টারনেটে যেহেতু আছে, ঘুরতে ঘুরতে মানে নির্দিষ্ট ওই সার্ভারে গিয়েই যাবে, সেখান থেকে আবার রেসপন্সটা আসবে, এসে আপনার ডিভাইসে যাবে, মানে আপনার ব্রাউজারে বা ক্লায়েন্টের সাথে। আপনার সাথে কোনো হিসাব নাই তার। আপনার যে ক্লায়েন্ট থেকে রিকোয়েস্টটা পাঠাইছেন, হতে পারে ইমেইল অ্যাপ থেকে, অথবা আপনার youtube.com থেকে, অথবা আপনার daraz.com বা যে ফায়ারফক্স থেকে, যেখান থেকে পাঠিয়েছেন সেখানে এসে এটা রেসপন্সটা দেখাবে, আর আমরা এইভাবে দেখব। আচ্ছা, ক্লিয়ার হয়েছেন? এগুলো সব ক্লিয়ার, এগুলো শেষ। ক্লিয়ার হয়েছেন? জি ভাই, মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার 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 ভাই, ধন্যবাদ আপনাদের। আচ্ছা আচ্ছা ভাই, আসছেন আপনি? আপনাকে আমি খেয়াল করিনি, আপনাকে এসএমএস দিলাম। আমি আছি ও আমি সাথে সাথে আসি, হয়তো কথা বলতে একটু সমস্যা যে কাস্টমার থাকলে। ও আচ্ছা আচ্ছা ভাই, সমস্যা নেই। আপু আপু বুঝছেন, আপনারা বুঝছেন? হ্যাঁ, এই বিষয়টা আমি 2 একদিন আগেই দেখছিলাম, বলছিলাম। ওকে ওকে। তো এখন যেটাতে যাব সেটা হচ্ছে প্যাকেট ফ্রেম পেলোড। এই জিনিসটা অনেকের কাছে নতুন লাগতে পারে, এই জিনিসটা মূলত শুনবেনই না, মানে শুনছেন হয়তো বা কখনো, জাস্ট 2-1 ওয়ার্ড, কিন্তু পেলোড এখন কথা হতে পারে যে প্যাকেট তো বুঝতেছি, ফ্রেমও বুঝতেছি, কিছুটা মানে রিয়েলাইজ করতে পারতেছি, বাট পেলোড মানে হয়তো বা বুঝতেছেন যে ওই যে পেলোড মানে ম্যালিশিয়াস কিছু কোড দিয়ে তৈরি পেলোড বা ভাইরাস এরকম কিছু। বাট এইখানে এই পেলোড আর ওই পেলোড এক না। এই সেক্টরে, আমাদের সাইবার সিকিউরিটি সেক্টরে এমন এমন ওয়ার্ড কিছু আছে যেগুলো আপনার মাল্টিপলভাবে ইউজ হয়, যেগুলোর অর্থ ভিন্ন। যেমন রুট একটা, এক রুট মানে এই রুট পারমিশন একটা হচ্ছে, আর একটা রুট মানে গভীর একদম মূল থেকে। আবার এই পেলোড আবার দুইটা, পেলোড হচ্ছে ম্যালিশিয়াস মানে বিভিন্ন কোড টোড দিয়ে ভাইরাস টাইরাস যেগুলো আছে এগুলো মেক করা। আর এই পেলোড হচ্ছে আপনার আরেকটা জিনিস, যখন রিকোয়েস্ট যায়, আমাদের রিকোয়েস্ট যায় যখন, দেখাই আপনাদের, দাঁড়ান, একটা রিকোয়েস্টের মধ্যে কি কি থাকে। এইচটিটিপি রিকোয়েস্ট, দেখেন ঠিক
আচ্ছা, এটা বড় হচ্ছে না, এটা বড় হবে না এবি। আরে এই যে এটা আছে, এটা বেটার, বা এটা অথবা এটা। এই যে এখানে যখন আমরা রিকোয়েস্ট পাঠাই কোনো কিছু লিখে, বুঝছেন, ধরেন আমি এই যে এখানে উদাহরণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা ইমেজ ফাইল, মানে আমি একটা ইমেজ ফাইল দেখতে যাচ্ছি, সেটা রিকোয়েস্ট ব্রাউজারে টাইপ করছি। এই রিকোয়েস্টটা যখন পাঠাই তখন গেট হিসাবে যাচ্ছে না পোস্ট মেথডে, না গেট মেথডে, পুট মেথডে, না ডিলিট মেথডে। মেথড মানে মেথডটা আগে লেখা থাকে। রিকোয়েস্টের কয়েকটা মেথড আছে, মনে রাখবেন। এটা হচ্ছে গেট, পোস্ট, পুট, ডিলিট, এগুলো কিছু মেথড আছে। গেট মূলত কি, গেট মূলত হচ্ছে আপনার যখন এইখানে টাইপ করবেন আপনার সব ক্রেডেনশিয়াল, আপনি যত কিছু টাইপ করবেন আপনার এইখানে ব্রাউজারের মানে নিচে ওয়েবসাইটে সব কিছু এই ইউআরএলে দেখাবে, এখানে দেখাবে সব। আপনি ইউজার নেম টাইপ করেন, পাসওয়ার্ড টাইপ করেন, যা কিছু টাইপ করবেন সব এখানে দেখাবে। আর পোস্ট মেথডের নিয়ম হচ্ছে আপনার সব কিছু মানে ইনক্রিপ্টেড হয়ে যাবে, ওইখানে দেখাবে না কিন্তু বডির মধ্যে থাকবে। এরকম যখন কোড দেখবেন এই কোডের মধ্যে আপনার লেখাগুলো চলে আসবে। ওই জন্য যদি মাঝখানে আপনার রিকোয়েস্টটা যখন সার্ভারের কাছে যাবে, মাঝখানে যদি কেউ আটকায় রিকোয়েস্টটা দেখতে চায় যে কি মানে কি দেখার জন্য রিকোয়েস্টটা পাঠাইছেন আপনি, গুরুত্বপূর্ণ কিছু নাকি, মানে লগ ইনের কোনো জিনিসপাতি পাঠাচ্ছেন নাকি সার্ভারের কাছে, যদি আটকায় দেখতে চায় পোস্ট মেথডে ওইটা দেখা যাবে না, কিন্তু এই গেট মেথডে দেখা যাবে। গেট মেথডে এখন আর ইউজ হয় না। তবে একটা রিকোয়েস্টে কী কী যায়, রিকোয়েস্টে যেগুলো যায় হোস্ট যায়, যে আপনি কার কাছ থেকে মানে হোস্ট মানে কোন সার্ভারে দিচ্ছেন রিকোয়েস্টটা, আবার আপনি কি চাচ্ছেন ইমেজের আবার কোন ফরম্যাটটা চাচ্ছেন, জি ফরম্যাট বা জেপিজি ফরম্যাট, ইমেজের তো কয়েকটা ফরম্যাট আছে, পিএনজি ফরম্যাট আছে। এখন এগুলা দেখাচ্ছে হচ্ছে মানে আপনার এই ফরম্যাট ইমেজ সাপোর্ট নেবে আপনার যেখান থেকে রিকোয়েস্টটা পাঠাইছেন, হতে পারে ফায়ারফক্স বা ক্রোম। একটা জিনিস মনে রাখবেন, ফায়ারফক্স, ক্রোম এগুলা কিন্তু আলাদা আলাদা ব্রাউজার, আলাদা আলাদা অবশ্যই বৈশিষ্ট্য আছে, এটা মনে রাখবেন। আমরা মনে করি যে মানে হুদাই কোম্পানি চুলকানি উঠছিল তৈরি করছে আর কি ফায়ারফক্স, তারপর ক্রোম, ব্রেভ, এরকম কিছু না ভাই। বিষয়টা হচ্ছে গিয়ে আর 15 মিনিট আছে মনে হয় না। হ্যাঁ, 15 মিনিট আছে। বিষয়টা হচ্ছে এরকম ব্রাউজার যে আলাদা আলাদা তৈরি হয়েছে, আলাদা আলাদা তৈরি হওয়ার পিছনে কিছু কারণ আছে। কারণ মেইন রিজনটা হচ্ছে আপনার এমন কিছু কন্টেন্ট আছে যেগুলো সব ব্রাউজারে সাপোর্ট নেয় না। কিছু কিছু ইমেজ হতে পারে, মানে কন্টেন্টের ফরম্যাট যেগুলো আছে সব ব্রাউজারে সাপোর্ট নেবে না। এমন কিছু দেখবেন যে হতে পারে আপনাকে কিছু লিঙ্ক বা কিছু শেয়ার দিলাম, ক্রোমে ওপেন হচ্ছে না বা সাপোর্ট নিচ্ছে না, ইরোর দেখাচ্ছে, বা ওই পেজ লোড নিতে পারতেছে না, ফায়ারফক্সে হয়ে যাচ্ছে ইজিলি। ওই জন্য আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে আলাদা আলাদা ব্রাউজার তৈরি। তো এইখানে থাকবে যে আপনার ব্রাউজার কী কী ফরম্যাটে ইমেজ গ্রহণ করতে পারবে, আর ল্যাঙ্গুয়েজটা থাকবে যে কোন ল্যাঙ্গুয়েজে আপনি রিকোয়েস্টটা পাঠাইছেন। ইংলিশে কন্টেন্টটা পাবেন, মানে এই ওয়েবসাইটটাতে ইংলিশে লেখা, ইংলিশে পাবেন নাকি বাংলাতে। আবার আপনার হচ্ছে যে এক্সেপ্ট ইনকোডিং থাকবে, যে ফরম্যাটটা আসবে সেটা কোন মানে কীভাবে ইনকোডিং করা থাকবে, জিপিক, তারপর হচ্ছে আপনার ডিফলেট থাকে, এইভাবে একটা ইনকোডিং করা থাকে ফরম্যাটটা যখন আসে সার্ভার থেকে। ইউজার এজেন্ট, আপনি কোন ক্লায়েন্ট থেকে রিকোয়েস্টটা পাঠাইছেন, দেখেন এই যে এখানে লেখা আছে মজিলা ফায়ারফক্স 4.0, মানে আপনি যেখান থেকে রিকোয়েস্টটা পাঠাইছেন সেই হতে পারে আপনি ক্রোম থেকে পাঠাইলে এখানে লেখা থাকতো গুগল ক্রোম 4.0 বা ভার্সনটা লেখা থাকতো। ইউজার এজেন্টে লেখা থাকবে যে আপনার কোন ব্রাউজার থেকে অথবা কোন ক্লায়েন্ট থেকে রিকোয়েস্টটা যাচ্ছে। কন্টেন্ট লেন্থ, আপনার কন্টেন্টের লেন্থ বা কত বড় কন্টেন্ট হতে পারে যেটা রিকোয়েস্ট দিয়েছেন আপনি। আমি একটা ওয়েবসাইটেরই রিকোয়েস্ট দিলাম, এই ওয়েবসাইটের লেন্থ কত বড় হতে পারে সেটা এখানে লেখা থাকবে। আর যে বুক আইডি, তারপর হচ্ছে অথরের কিছু টোকেন এগুলো কিছু লেখা থাকবে আর কি। আর এখানে ব্ল্যাঙ্ক লাইন থাকবে। তো একটা রিকোয়েস্ট যখন আমরা পাঠাই দারাজ.com লিখে, আমরা তো দেখতেছি দারাজ.com লিখতেছি জাস্ট, কিন্তু রিকোয়েস্টটা যখন এই ব্রাউজার থেকে তৈরি হয়ে বের হয়ে যায়, আমাদের ব্রাউজার থেকে আমাদের ডিভাইস থেকে বের হয়ে যায়, তখন ঠিক এইভাবে যায়, এইভাবে যায়। এভাবে যাওয়ার সময় অনেক কিছু নিয়ে যায় আমাদের ব্রাউজার থেকে, অনেক মানে একটা হিস্টোরি নিয়ে যায়, যাতে সার্ভার চিনতে পারে দেওয়ার সময় যে কাকে দিচ্ছি। আবার এখন আমি রিকোয়েস্ট দিলাম, আপনাকে রেসপন্স দিলে তো ঝামেলা। এটা হচ্ছে সমস্যা বা এটা হচ্ছে সুবিধা। তো এগুলো হচ্ছে
তো প্যাকেট ফ্রেম পেলোডের দিকে যদি যাই, ডেটাকে মানে ইন্টারনেটের ডেটা একটা বড় অংশ হিসেবে যায় না, ছোট ছোট মানে ছোট ছোট পার্ট হয়ে যায়। যেমন এই জিনিসটা রেসপন্সটা যে আসলো, এই রেসপন্সটা কিন্তু একদম আসে নাই, এই ওয়েব ব্রাউজারটা বা ওয়েবসাইটটা একদম রেসপন্স দেয় নাই সার্ভার, ছোট্ট ছোট্ট কিছু পার্টে ভাগ ভাগ করে দেয়। ওইখানে আবার কিছু প্রোটোকল ইউজ হয়, টিসিপি ইউডিপির নাম শুনি আমরা। তো এইখানে মূলত টিসিপি ইউডিপি এগুলো ইউজ হয়, টিসিপি ইউজ হয়। তো টিসিপি পোর্টে কী হয়, টিসিপি প্রোটোকল এগুলার দেখে, সামাল দেয় আর কি, যে ঠিকঠাকভাবে ডেটাটা ইউজারের কাছে যাচ্ছে কি না, কোনো জিনিস স্কিপ হয়ে যাচ্ছে কি না, এগুলো খুব খেয়াল রাখে। স্লো হইলেও মানে সব ডেটা আপনাকে পৌঁছাই দিবে, এটা হচ্ছে তার দায়িত্ব টিসিপি প্রোটোকলের। তো ডেটা চলাচলের সহজ ফ্লো, এখানে হচ্ছে আসল ডাটা, তারপর পেলোড, তারপর প্যাকেট হয় আইপি লেভেলে গিয়ে, আর ফ্রেম মানে ম্যাক লেভেলে গিয়ে ফ্রেম হয়ে যায়। তো পেলোডটা কি, পেলোড হলো আপনি যেটা আসলে পাঠাতে চান সেই মূল ডেটাটা, মানে আপনি আমাকে একটা মেসেজ পাঠাচ্ছেন অথবা আমি মেসেজ পাঠাচ্ছি হাই লিখে, এটা হচ্ছে মেসেজের লেখা হাই, হাই। আর যেটা ওয়েবসাইটের কন্টেন্ট, ছবি ভিডিও, এটা হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট। এগুলা যাবতীয় যত কন্টেন্ট আছে, টেক্সট হইতে পারে, ভিডিও হইতে পারে, ইমেজ হইতে পারে, যাবতীয় যত ওয়েবসাইটের কন্টেন্ট অথবা আপনি যেটা পাঠাচ্ছেন, এই কন্টেন্টগুলো হচ্ছে পেলোড। এটাই হচ্ছে পেলোড, মানে এই জিনিসটাই। আর প্যাকেটটা কি, প্যাকেট হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, ওই যে ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ার যে আছে ওই লেয়ারে, আইপি লেয়ারে কাজ করে। প্যাকেটটা হচ্ছে সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি। আর পেলোড মানে আপনি যে কন্টেন্টটা ধরেন ছবি আপনি হচ্ছে এইটা কি ভাই, আরে এটা তো যে ছোট, আচ্ছা এটা বাদ দিই, এটা বাদ দিয়ে আরেকটা পেজ ওপেন করি। সময় আছে নাকি দেখেন তো, নাকি এখন বোঝানো যাবে তাই? 11 মিনিট আছে। আচ্ছা আমি ট্রাই করি তো। সেটা হচ্ছে পেলোড। পেলোড মানে কি দেখাইলাম, যে ইমেজ মানে ইমেজ ভিডিও অডিও যা কিছু আছে আর কি, আপনি যেটা পাঠাইতে চান ডেটাটা আমাকে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক বা যার মাধ্যমে হোক, সেটা হচ্ছে পেলোড। আর প্যাকেটটা কি, প্যাকেট হচ্ছে আপনি কার কাছে পাঠাইতে চান, আমার কাছে। তো আমার ডিভাইসের আইপি মানে ডেস্টিনেশন আইপি, আর হচ্ছে আপনার ডিভাইসের আইপি, কোথায় থেকে আসছে মানে যাচ্ছে আর কোথায় যাবে, এই দুইটা আইপি সহ, আর আপনার কন্টেন্টটা সহ যেটা পাঠাইতে চান, এই তিনটা জিনিস মিলিয়ে তৈরি হয় একটা প্যাকেট, যে প্যাকেটটা আসবে আমার কাছে। আর প্যাকেটের পরে কি আসে, ফ্রেমটা কি, ডেটা লিঙ্ক লেয়ার যেটা আছে আর কি, মানে ওএসআই মডেলের 2 নাম্বার লেয়ার। এখানে থাকে সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। তো এইটা আবার কোথায় থাকে, আপনার হচ্ছে ম্যাক অ্যাড্রেস কিন্তু মানে ইউনিক একটা আইডেন্টিটি প্রত্যেকটা ডিভাইসের জন্য। এখন আইপি অ্যাড্রেস তো আমরা ডাইনামিক আইপি ইউজ করি, চেঞ্জ হইতে পারে। এখন চেঞ্জ কখন হয় জানেন, আমরা সাধারণত দেখতে পাই না, বুঝতে পাই না। আমাদের ডাইনামিক আইপি মানে ডিভাইসের আইপিগুলো চেঞ্জ হইতে পারে হচ্ছে তখন, হতে পারে আপনার রাউটারটা যখন রিস্টার্ট দেবেন আবার, অথবা আইএসপি চাইলে চেঞ্জ হতে পারে, আইএসপি যদি রিস্টার্ট দেয়। ওই জন্য এখান থেকে এসে ওএসআই মডেলের ঠিক 2 নাম্বার লেয়ারে এসে, অফ অন করলেই তো চেঞ্জ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফ অন করলেও চেঞ্জ হয়, অনেক সময় হয় না, হয়ও না, সব সময় হবে না। তারপর হচ্ছে আপনার এখান থেকে, কিন্তু চেঞ্জ হয় না সবসময়। আচ্ছা তো এখান থেকে এসে আমার জানা নেই, হতে পারে। তো এখান থেকে আসলো, এসে হচ্ছে আপনার প্যাকেটের মধ্যে ঢুকলো, আইপি টাইপি সহ কন্টেন্ট নিয়ে একটা প্যাকেট তৈরি হলো। প্যাকেটটা আসবে যখন আমার কাছে, তখন আমার ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা ফাইন্ড করবে, কারণ ওই রাউটারের আন্ডারে অনেক ডিভাইস থাকতে পারে। আমার ম্যাক অ্যাড্রেসটা ফাইন্ড করবে, আর আপনার ম্যাক অ্যাড্রেস, যে ম্যাক অ্যাড্রেস থেকে আসছে জিনিসটা, এখন আইপির হিসাব বাদ, এখন হচ্ছে ম্যাক অ্যাড্রেস থেকে আসছে, আমার ম্যাক অ্যাড্রেস অনুযায়ী এখানে ঢুকে পড়বে। তো এটা হচ্ছে একটা ডেটা যাওয়ার প্রক্রিয়া, ভেঙে ভেঙে যাবে। এখান থেকে প্যাকেট তৈরি হবে, মানে পেলোড তৈরি হবে, যেগুলো কন্টেন্ট আপনি আমাকে পাঠাবেন এগুলো পেলোড, কন্টেন্টগুলো সব মিলে একটা পেলোড। আর এই পেলোডগুলো যখন এই প্যাকেট তৈরি হবে, তখন আপনার আইপি আমার আইপি সহ মিক্সড করে একটা প্যাকেট তৈরি করবে, ডেটা প্যাকেট। প্যাকেটটা ডেস্টিনেশন মানে যে গন্তব্যে পৌঁছানোর জন্য ম্যাক অ্যাড্রেস ইউজ করবে। ম্যাক অ্যাড্রেস যখন ইউজ করবে, গন্তব্যে যখন আসবে, তখন এইখানে কিছু ফ্রেম হিসেবে এটা ঢুকবে। এই ফ্রেমটা আস্তে আস্তে হচ্ছে আপনার ডেটা লিঙ্ক লেয়ার থেকে উপরের দিকে যাবে, নেটওয়ার্ক লেয়ারে যাবে, ট্রান্সপোর্ট লেয়ারে যাবে, সেশন লেয়ারে যাবে, তারপর হচ্ছে আপনার প্রেজেন্টেশন লেয়ারে যাবে, তারপরে আসবে আমাদের এই যে অ্যাপ্লিকেশন লেয়ারে, মানে এই যে এইভাবে দেখাবে। হতে পারে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ দেখাবে, বা ইমেজ দেখাবে, বা ভিডিও দেখাবে, এভাবে দেখাবে।
জাস্ট দ্যাটস ইট, এ পর্যন্তই প্যাকেট ফ্রেম পেলোড এই জিনিসটা। তো এখন ওএসআই মডেলটা শুরু করতে যাচ্ছি, এখনই কি শুরু করব নাকি মেবি সময় নেই? সময় আছে, যেটা আছে সেটা কয় মিনিট আছে 8 মিনিট আছে। এখন? ফ্রেমটা আরেকটু বোঝানো যাবে। মানে কি এখন কি আমি শুরু করবো আরেকটা? হ্যাঁ শুরু করেন, বাট ফ্রেমটা যদি আরেকটু মানে বলতেন। ফ্রেম ফ্রেম হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ফ্রেমটা হচ্ছে এই যে দেখেন, ফ্রেম পেলোডটা তো বুঝলেন, পেলোডটা হচ্ছে আপনার যা কিছু পাঠাবেন, যা কিছু পাঠাবেন সব মিলায়া হচ্ছে একটা পেলোড। আর প্যাকেট কি, আপনি যার কাছে পাঠাবেন তার একটা আইপি অ্যাড্রেস, আর আপনি আপনি যে পাঠাচ্ছেন আপনার একটা আইপি অ্যাড্রেস সহ, মানে ঠিকানা আর কি, ঠিকানা ঠিকানা সহ আপনার যন্ত্রপাতি সব নিল, আপনার চিঠি মানে একটা পার্সেল, আপনার ঠিকানা সহ যে আপনি পাঠাচ্ছেন আর যার কাছে পাঠাচ্ছেন তার ঠিকানা সহ পার্সেলের বক্সটা হাতে নিল, নিয়ে এইখান থেকে আসলো, যখন আসার পরে সোর্স ম্যাক অ্যাড্রেস যেখান থেকে আপনি দিয়ে পাঠাইছেন, আপনার একদম ম্যাক অ্যাড্রেস অরিজিনাল নাম, আপনার এলাকার নাম না, মানে এই এই যে এইটা কি পেলোডে কি মানে প্যাকেটে কি হয়, আপনি কোথায় থেকে পাঠাচ্ছেন ঠিকানাটা, আর এই ফ্রেমে হচ্ছে আপনার নাম সহ আপনার অ্যাড্রেস, মানে একদম নির্দিষ্ট মানুষ, কারণ ওই ঠিকানায় অনেকেই থাকতে পারে আপনার চেনা, যে আপনাকে পার্সেল পাঠাতে পারে, কিন্তু ফ্রেমে এসে একদম সোর্স ম্যাক অ্যাড্রেস আর আপনার নাম সহ তার নাম সহ এখানে দেয়া থাকে, আর প্যাকেটটা ভেতরে ঢোকানো থাকে, মানে আপনি যে যে জিনিস মানে দেখাতে যাচ্ছেন তাকে বা দিছেন, এই জিনিসটা মূলত ফ্রেম তৈরি হয় এখানে একটা। তো বাস্তবিক জীবনে একটা দেয়া আছে আর কি, পেলোড হচ্ছে বক্সের ভিতরের পণ্য, আর প্যাকেট হচ্ছে বক্সের উপরে শহরের ঠিকানা, মানে আপনি যেই শহরে পাঠাইতে যাচ্ছেন এটা আগে লিখতে হবে, আগে ডিরেক্ট নাম লিখলে তো বুঝবেন, আমার শিহাবের কাছে পার্সেল দিচ্ছি, বুঝবে না তো, কারণ শিহাব তো হাজার হাজার লক্ষ লক্ষ থাকতে পারে। এখানে আগে আপনাকে শহরের ঠিকানা লেখা লাগবে, কোন শহরে পাঠাবেন, কোন শহরের শিহাব, সেখানে লিখলেন শহরের ঠিকানা প্যাকেটে। আর ফ্রেমটা মূলত কি, লোকাল এরিয়া ডেলিভারি ভ্যান, মানে লোকাল এরিয়ায় যে হ্যাঁ ওই এলাকায়, ওই নির্দিষ্ট এলাকায় আর এই শিহাবকেই পাঠাতে যাচ্ছি, তাহলে এইখান থেকে মূলত ফ্রেম, এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস লেভেলে কাজ করে, বুঝতে পারছেন? এখান থেকে লোকালই যায়, আইপি অ্যাড্রেস কিন্তু পাবলিক, আর ম্যাক অ্যাড্রেস লোকাল, মানে ম্যাক অ্যাড্রেস কিন্তু আলাদা হবে না, মানে হবে না আর কি, বের হবে না পাবলিকলি, বুঝতে পারছেন এখানে? বুঝছি। মানে জিনিসটা একেবারে মনে করেন আমরা আগে ওই যে প্রথম লিখতাম না পরীক্ষার ভিতরে চিঠি 13 কারণে হ্যাঁ 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 হ্যাঁ, সেম টু সেম, সেম টু সেম ভাই, একদম এটা হচ্ছে বিষয়। তো সময় মেবি আর কয় মিনিট আছে দেখি, 5 মিনিট আছে, তো 5 মিনিট একটু মানে ব্রেক যাক, তার নতুন লিঙ্ক ক্রিয়েট করে আবার শুরু করো। হ্যাঁ 5 মিনিট একটু ব্রেক যাক, তারপরে ওএসআই মডেলটা শুরু করব। ওএসআই মডেল ইম্পর্টেন্ট একটা মডেল যেটা লাগবে। আমি আজকে হচ্ছে আপনার করতেছিলাম তো, মানে কেন জানি মাথা ব্যথা করতেছিল, কিন্তু একটা প্রজেক্ট নিয়ে বসছি আর কি, নতুন একটা নিয়ে মানে বসতে যাচ্ছিলাম, তারপর হচ্ছে কিছু আইপি টাইপি দেখলাম, চেক টেক দিলাম, বের করলাম, এই জন্য কারো SMS এর রিপ্লাই টিপ্লাই দেওয়া হয়নি, মানে ইন্টারনেটে আসাই কম হয়েছে আজকে, ফোনে ল্যাপটপেই ছিলাম বসে। ভাই কি মানে আপনার কাজ দিতেছে নাকি আপনি নিজে থেকে কোনো না ভাই, কাজ কাজ দিবে কেন ভাই, কাজ দিলে তো কাজ তো দিতে চায় না কেউ কাউকে, বুঝেন নাই? যতই রিলেটিভ হোক, নিজের মানে নিজের মায়ের পেটের ভাই হোক, মানে ভাই না হইলে আর কি, এখনকার সময় মায়ের পেটের ভাইয়েরা তো আপনাকে কাজ দিবে না, ধরাই দিবে না। কথা হচ্ছে যে আমি নিজে ট্রাই করি, করে যখন প্রসেসটা কেমন, যে ওনাদের একটা টিমের মতো আছে আর কি, টিম ওয়ার্কের মতো করে, তো ওনারা যখন ওইটা করে তখন আমি যেহেতু কমিটমেন্ট দিছিল আমাকে যে শেখাইতে বা শেখার সময়, লার্নিং সময় আমি কোনো হেল্প করতে পারবো না, সেলফ লার্নিং করে যা শিখবি তাই, এ পর্যন্ত যদি আসতে পারিস যে আমাদের বেসিক স্ক্যানিং মানে রিকনটা অন্তত বেসিক লেভেলে করে দিতে পারিস, তাহলে তারপর থেকে যত হেল্প লাগলে বলতে পারিস তখন করব। তো আমি এখন তাদেরকে কি করে দিই মূলত,
কোনো রিসেন্ট টার্গেট আসলে বা রিসেন্ট কোনো মডিউল অ্যাড হইলে বা ক্রাউডে হ্যাকার মানে অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে রিসেন্ট কোনো মডিউল অ্যাড হলে বা রিসেন্ট কোনো প্রোগ্রাম অ্যাড হলে সেটা কালেক্ট করে দেখি কতগুলো স্কোপ আছে। যদি বেশি স্কোপ থাকে টার্গেটের, তাহলে স্কোপগুলো সহ একটা মূলত তাদের কাছে নিয়ে বা তারা দেখে দেখে তারা তো প্রফেশনাল, একটু ঘাটাঘাটি করে। কিছু ফেজটা আমি করে দেই আর কি, রিকনের ফেজটা অথবা স্ক্যানিং সহ ইনিউমারেশন সহ এরকম কিছু ফ্রেজ আমি করি। আমি তাদের সাথে হেল্প করি, সাহায্যে টিম ওয়ার্কে কিছুক্ষণ থাকতে পারি, এরকম কিছু করি আর কি, হেল্প করি করে চলে আর কি আমার এরকম কিছু। পর আমি তো আর নিজস্বভাবে পার্সোনাল অ্যাকাউন্ট খুলি নাই এখনও, দেরি আছে আমার অ্যাকাউন্ট খুলতে। আমি ওইখানে দেখি, আর পাশাপাশি আমি অ্যাকাউন্ট খুলবো কিন্তু এখনই না। ইজিপিটি এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছি। ইজিপিটি এক্সামের জন্য শিখতে হচ্ছে, অনেক টাইম দেওয়া লাগতেছে শেখার পিছনে। 70 মার্কে পাস, 70 মার্কের নিচে পাইলে সার্টিফিকেট দেবে না বা পাস ধরবে না। তো এটা হচ্ছে পুরাটাই ল্যাব সলভের, আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম। এখানে থিওরি নেই, এমসিকিউ বা কোশ্চেন অ্যান্সার নেই। এই জন্য প্রিপারেশন নেওয়া লাগতেছে কয়েক মাস। দেখি প্রিপারেশন নিয়ে ভালোভাবে ডিপ লার্নিং করি, তারপরে প্রিপারেশন নিয়ে এক্সামটা দিই, তারপরে খোলা যাবে, সমস্যা নেই অ্যাকাউন্ট। ওগুলো দেরি আছে, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ ভাই, দোয়া করি। ইনশাল্লাহ। জীবনের যত প্রগতি আছে আগাম। ইনশাল্লাহ ভাই, দোয়া করি আমিও আপনাদের জন্য সবসময়, ছোট হয়ে দোয়া করি ভাই। তাও ইনশাল্লাহ সাহায্য করারও চেষ্টা করি। আসলে আপনি যেভাবে বোঝান, আমার মনে হয় না এইভাবে কোনো কেউ বোঝাবে। হয়তো ইউটিউবে থাকবো কিন্তু ভাঙ্গে থাকবো, বাট এইভাবে লাইফে তো কেউ এইভাবে কেউ শেখাবো না। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আচ্ছা এটা মানে শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেছে ভাই। ভাইয়া ওই যে স্বপ্নিল ভাই একটা ক্রিয়েট করে দেন ইয়াতে। শেষ, এটা শেষ। শেষ। হুম, কয়েক বের হয়ে যান সবাই, বের হয়ে যান।